নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি? হ্যাঁ, ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রার্থী হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপি নূরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। এখন এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসেবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে বাইনকার চিপায়। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাংবাদিক ইলিয়াসের একটি ভিডিও প্রকাশের পরেই রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে নুরুল হক নূরকে নিয়ে। গুঞ্জন উঠেছে মন্ত্রী পদ হারাতে পারে, সংসদ সদস্যর পদও হয়তোবা বাতিল হতে পারে নূরের। নুরুল হক নূরের লাগামহীন দুর্নীতি, ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষের ওপরে নির্যাতন, অত্যাচার, জোরপূর্বক মানুষের জায়গা দখল, নানা ধরনের এরকম অভিযোগ নিয়ে সাংবাদিক ইলিয়াস একটি প্রতিবেদন প্রকাশ করেছে। নূরের প্রতারণামূলক নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ও তুলে ধরেছে সাংবাদিক ইলিয়াস তার প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই সমালোচনার ঝড় বইছে সারা দেশ জুড়ে। মুখোশের আড়ালে যে এরকম ভয়াবহ চেহারা থাকবে নুরুল হক নূরের, সেটা আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না। যে মানুষটিকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম যে দেশের জন্য, দেশের হয়ে কেউ কথা বললে হয়তো নুরুল হক নূরই রয়েছে তাদের মধ্যে অন্যতম। যে মানুষটি কিছুদিন আগেও দেশের জন্য, দেশের মানুষের হয়ে কাজ করত, রাজনীতি করত, সেই মানুষটি এখন ক্ষমতালোভী হয়ে গেছে, ক্ষমতা পিপাসু হয়ে গেছে। ক্ষমতার লোভে পড়ে সব কিছুই করতে পারে সেই ব্যক্তি। নুরুল হক নূরের মুখোশ উন্মোচন করে সাংবাদিক ইলিয়াস কী এমন প্রতিবেদন প্রকাশ করেছে সেটি আপনারা দেখেছেন এর আগের পর্বে প্রথম একটি পার্ট। দ্বিতীয় পার্ট আজকের এই ভিডিওতে দেখাবো। সাংবাদিক ইলিয়াস আরও গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ এনেছে নুরুল হক নূরকে কেন্দ্র করে। চলুন কথা না বাড়িয়ে নুরুল হক নূরকে নিয়ে আরও কি অভিযোগ নিয়ে আসলো সাংবাদিক ইলিয়াস সেটি শুনবো, তার প্রতিবেদনটি দেখব, সাথে আরও কয়েকজনের বিশ্লেষণ শুনবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি? হ্যাঁ, ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রার্থী হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপি নূরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। এই মেয়েটা চট্টগ্রামে আপনার ঠিক একেবারে প্রথম যুব অধিকার পরিষদের কমিটি আনি আমি ঢাকা থেকে, এবং ওই মেয়েটা আমার সাথে ছিল জুনিয়র, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা পর্যায়ে নূরকে এমন একটা ব্ল্যাকমেইল করছে যেটার কারণে নূর ওর কথা ছাড়া কিছু করতে পারে না চট্টগ্রাম। 15 দিন ওর বাসায় ছিল, এই কথাটা আমরা 2-3 জনে জানি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের আপন চাচাতো ভাই এবং পটুয়াখালীর চিনিকান্দি 5 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতির ছেলে রিয়াজ শিকদারকে 1500 পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান মাদক ও নারী সহ ধরা পড়ে। গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের এরই মধ্যে মাদক কারবারির সংশ্লিষ্টতার বিষয়টি জাতীয় পত্রিকাতেও শিরোনাম হয়েছে।
ভিডিওটি শ্রমিক অধিকার পরিষদের পৌর সভাপতি শহীদের চাঁদাবাজির। সিনেমা স্টাইলে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলে তাকে দল থেকে বহিষ্কার করে নুরুল হক নুরু। তবে সূত্র জানায়, খাতা কলমে বহিষ্কার করা হলেও বাস্তবে শহীদ এখনো নুরুর ঘনিষ্ঠ হিসেবে সংগঠনের সাথে থেকে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাদের লুটপাট আর দুর্নীতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি দুস্থ মানুষের জন্য বরাদ্দ নিম্নমানের চালে পর্যন্ত ছোবল বসিয়েছে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতারা। এই চাউল পরিষদের গরিবের চাল, যারা চাল পায় না, এই চালগুলো মনে করেন সে একাই বেশি মাইকে দেয়। ঠিক আছে, এই 2 বস্তা চাল এইভাবে ধুয়ে গেছে, 1 সপ্তাহ উপরেই গেছে চাউল এখন হয়েছে। এই চাউল এই মনে করেন এই কাম করে। ঠিক আছে, সে হয়েছে বকুলবাড়ি ইউনিয়নের গণ অধিকারের সদস্য সচিব। সে একাই যদি এই চাল নেয়, গরিবের কি পেয়ে কি হইল? কোনো পরিবর্তন হইল না। এলাকার এসব বিষয়ে নুরুল হকের কাছে বিচার দেওয়া হলে সাংবাদিকদেরকে এসব ছোটখাটো অভিযোগ এড়িয়ে যাবার পরামর্শ দেন নুরু। নিজেরা ছোটখাটো জিনিসের দিকে আর বাড়াবেন না, নিজেরা ছোট জিনিসের নজর দিবেন। চাল দেয়, 1 কেজি চাল কম দেয়, 1/2 কেজি চাল কম দেয়, একজন কাছে 50 টাকা দেয়, এতে কি হয়? 2018 সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নুরুল হক নুরুর উপর উপর্যুপরি হামলার সেই দৃশ্য দেখার পর নুরু এদেশের কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। সমাজের উচ্চবিত্ত ঘরের সন্তানেরা যখন মুখ বুঝে হাসিনার সব অপকর্ম সহ্য করেছিল, তখন পটুয়াখালীর চরাঞ্চল থেকে দিনমজুরের এক ছেলে প্রতিবাদ করেছিল, যা মানুষের মাঝে চরমভাবে দাগ কেটেছে। দেশ বিদেশ থেকে মানুষ নুরুর প্রতি সমর্থন দেয়, বিশেষ করে প্রবাসীরা নুরুকে লাখ লাখ টাকা পাঠিয়ে পাশে দাঁড়িয়েছিল। আর সেই সুযোগে নুরু রাশেদ রাত প্রতারণার ব্যবসা শুরু করে। সেই ব্যবসার উন্নতি দেখে তাদের সাথে যুক্ত হয় আরেক প্রতারক, তারেক রহমান। যে আমতারে সে একটা প্যাকেজ নিয়ে আসছিল যে যুব অধিকার পরিষদে যারা আজীবন সদস্য হতে যায় তাদেরকে 1200 টাকা করে মান্থলি দিতে হবে। তো এই বিষয়টা 4-5 জনে এই বিষয়টা সিন্ডিকেটটা হ্যান্ডেল করতাম। তো এইভাবে তারা 6-7 মাস তারা এটা কন্টিনিউ করছে। 150+ সদস্য ছিল। তো 7 মাস পরে ওই সময়ের যুবর যে আহ্বায়ক ছিল আতাউল্লাহ, তাকে বলার পরে তো এই বিষয়টা জানাজানি হয়। তারপরে তার বাটপারি ধরা পড়ে। তো ধরা পড়ার পরেও সে অনেক গরিমসি এটা সেটা বলে, কিন্তু মোটা অঙ্কের একটা ব্যালেন্স সে হাতিয়ে নিয়ে যায়। সব মেম্বারদের সে হোয়াটসঅ্যাপে নোট দেয়, হ্যাঁ, এবং বিকাশ নাম্বার দেয় হচ্ছে আমার গাড়িটা সমস্যা হচ্ছে, তোমরা আমাকে একটু হেল্প করো। তো আমি আর সাইফুল ভাই বা হারানে সাইফুল পারু দেখি আমার হোয়াটসঅ্যাপেও একই মেসেজ, সাইফুল ভাইয়ের হোয়াটসঅ্যাপে একই মেসেজ, আরেকটা ছিল, আরেকটা ছেলে ছিল, ওর ফোনেও মেসেজ। পরে তো খোঁজ খবর নিয়ে দেখি সে অনেক সহজ আমাদের প্রবাসীদের কাছ থেকে ব্যক্তিগতভাবে অনেক টাকা আত্মসাৎ করছে। মানে ওনাদের শেষ পর্যায়ে এসে যে ওনাদের যে কালচার গুলা, মানে ওনাদের যে চিটারি, এগুলা দেখে কিন্তু আমাদের আর মানে মন উঠে যাচ্ছে, তাই আমরা এখান থেকে সরে গেছি প্রবাসী অধিকার পরিষদ থেকে। বুঝতে পারছেন? এই আর কি। শুরুতে যারা নিজেদের জীবন, পরিবার, ভবিষ্যৎ সব ঝুঁকিতে ফেলে নুরুর সাথে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিল, তাদের কাউকে নুরু তার সুসময়ে সাথে রাখেনি। এমনকি এদের মধ্যে অনেকে অর্থনৈতিকভাবে সর্বশান্ত হয়ে জেলেও গিয়েছিল। নূরকে মানুষ অনেকে বিশ্বাস করতো, হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতাম। ওর জন্য আমার ব্যক্তিগত লাইফ শেষ, আমার প্রবাসী লাইফটা ওর জন্য ধ্বংস হয়েছে। ওরে নিয়ে কাজ করতে গিয়ে আমার ছোটখাটো একটা ব্যবসা ছিল, ওইটাও ওইখানে সময় দিতে পারি নাই। তো হচ্ছে নূরকে বিশ্বাস করা ছিল আমাদের তরুণদের সবচেয়ে বড় বোকামি। আমি ভিপি নূর ওর নামও উচ্চারণ করতে চাই না, এতটা ঘৃণা ওর প্রতি। আমাদের কত প্রবাসী জীবন যে ধ্বংস করছে। আমাদের অফিস নেওয়া হয়েছিল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যে রাজনৈতিক দল গঠন করা হবে এই উপলক্ষে, কিন্তু ওই বিল্ডিংটা মূলত ছিল মিয়া মশিউর রহমানের। তো 2 বছর প্রবাসী অধিকার পরিষদ থেকে আমরা ভাড়া দেওয়ার পরে 2 বছর পরে জানতে পারলাম 2 বছর ওই অফিসটা ফ্রিতে ব্যবহার করা হয়েছে। কারণ যখন ওনার সাথে দ্বন্দ্ব হয় নূরের, তখন ওই বিল্ডিংটা ছাড়তেছেন। এবং এটা সাক্ষী আমাদের তৎকালীন যে অর্থ সম্পাদক ছিল কামাল ভাই, এই অফিসে এসি লাগানোর কথা বইলা আমরা যে কত টাকা দিয়েছি, এটা আমি আশা করি 60টা এসি লাগানো হয়েছে অফিসে, মনে হয় 100টা অফিসে এসির টাকা নিয়েছে প্রবাসীদের কাছ থেকে। একই খরচের খাত দেখিয়ে একাধিক দেশে থাকা শত শত প্রবাসীর কাছ থেকে চলাই লাভজনক ডিজিটাল ভিক্ষাবৃত্তি একসময় তাদের বিনা পুঁজির মূল ব্যবসায় পরিণত হয়। ভাই সকালে নাস্তা নাই, ছাত্রদের নাস্তা নাই, খাবার নাই, বিল নাই, তারা জাতীয়বাদ সত্য মিথ্যা তারা জানে, বলতো যে এখন নাস্তা না খেয়ে, খাবার না খেয়ে তারা কিভাবে মিটিং করবে। ঠিক আছে, খারাপ লাগলো, ঠিক আছে, নিজের খাই বা না খাই পরিবারকে যেই না দিয়ে আমরা তাদেরকে প্রোভাইড করতাম টাকা খরচটা তারেকের মাধ্যমে। তো এইভাবে প্রত্যেকটা টাকা দেওয়ার পরে আমরা একটা জিনিস করতাম কি, যেখান থেকে কালেকশন করতাম আমাদের সহযোদ্ধার কাছ থেকে বা আমরা নিজের পকেট থেকে দিতাম, আমরা একটা জিনিস চাইতাম যে আমাদেরকে
এটা জব দিতে করো, টাকাটা কোথায় ব্যয় করছো সেটা আমাদেরকে জানাও, আমরা আমাদের নেতা কর্মীদেরকে বা সংগঠনের যারা তাদেরকে আমাদেরকে জব দিয়ে করতে হয়। তো এই করতে বলার পরে তারা একটু দিচ্ছি করতে করতে কয়েক বছর গেল, তারা দেয় না, তারা কোনো হিসাব দেয় না। এই যে নূরের ঘরে যে এসিটা আছে, এটা হচ্ছে আমাদের টাকা কিনা। এর ঘরের যে ফার্নিচার গুলো, এগুলো হচ্ছে প্রবাসীর টাকা কিনা। ওরা যদি চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জ করতে পারি। একসময় প্রবাসী অধিকার পরিষদের এসব নেতাদের কাঁধে ভর করে মাঝে মধ্যেই টাকা আনতে বিদেশ সফর করতেন নুরুল হক নুরু। যদিও ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরুর নতুন চরিত্র দেখে কপালে চোখ উঠে যায় প্রবাসীদের। যে নুরু একসময় ইঞ্জিনিয়ার এনামুল হকের টাকায় বিদেশ সফর করতেন, হঠাৎ করে ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নুরু তাকে ফোন করে বলেন টাকা পয়সা কোনো সমস্যা নয়, 5 স্টার হোটেলে তার বুকিং চাই। নুরুল ভাই, টিকিট তো কাটছেন, ওই টিকিট তো হয়েছে, এখন হোটেলের বুক দেওয়া লাগবে, বিশেষ করে যত 5 স্টার দেখেন। খরচের সেক্ষেত্রে প্রয়োজন হলে আপনাদের টেনশন করতে হবে না, আমি নিজেও খরচ আমারটা আমি বহন করতে পারবো। সে আমাকে একটা মেসেজ করলো, বললো যে দুবাইতে একটা 5 স্টার হোটেল লাগবে। আমি শখ হইলাম যে 5 স্টার হোটেল তাকে লাগবে কেন, আর তার মতো এই লোকের 5 স্টার হোটেল কেন লাগবে। সে আবার এটাও বললো যে 5 স্টার হোটেল রেডি করেন, যদি টাকা পয়সা লাগে তো আমি কিছু দেবো, আমি টাকা পয়সা দেবো, সমস্যা, টাকা পয়সা চিন্তা করেন না। আমি সারপ্রাইজ দিলাম যে 3 দিন আগেও তাদেরকে টাকা পয়সা দিয়ে আমরা চালাইলাম, সে বলে এত কথা, এই টাকা লাগবে। তখন আমার কাছে ডাউট হলো যে যারা যে আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক কিছুদিন আগে টাকা দিয়েছেন, কিছু কথা উঠছিল, তো এগুলো আমরা গুরুত্ব দেই না। পরে দেখলাম যে আসলে সত্য। দেশের বাইরে যাদেরকে প্রবাসী অধিকার পরিষদের নেতা বানিয়ে দেশ পরিবর্তনের স্বপ্ন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন, তাদের মাঝে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিদেশে উচ্চ বেতনের চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী সালাউদ্দিন। স্পেশাল আন্দোলনের রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেওয়ার ফলে আমাকে আবার চলে আসতে হয় বাংলাদেশে, জেল খেটে এবং খালি হাতে একটা পরে পরিবার পরিজন সবাইকে নিয়ে। বর্তমানে 2 বছর যাবত আমি বাংলাদেশে মানবতার জীবনযাপন করছি এবং বেকারত্ব অবস্থায় বাংলাদেশে অবস্থান করছি। সালাউদ্দিনের মতো অনেকে নিজেদের সোনালী ভবিষ্যৎ অন্ধকার করে ফেলেছেন, যাদের সকলকেই নুরু ছুড়ে ফেলেছেন। তারা আমাদের লাগেজগুলোকে রক্ষণাবেক্ষণ করবে এবং আমাদের যথাযথ সম্মান আমরা এয়ারপোর্টে পাবো, এই ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়েছে। আমাদের একটা শক্তিশালী রেমিটেন্স খাত পাবো, রেমিটেন্স প্রবাহ আমরা বৃদ্ধি করতে পারবো, দেশ দ্রুত উন্নয়নের শিখরে চলে যাবে। কিন্তু এগুলোর একটা ধারে কাছে তারা নাই, বরং তাদের এখন বর্তমানে মন্ত্রী হওয়ার পর তাদের দলের লোকজনকে দিয়ে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে গ্রুপ অনুযায়ী গ্রুপিং করে গ্রুপ ভাগ করে তারা এখন তাদের কাছ থেকে মনে করেন আপনার মানে কমিশন খাচ্ছে। তারা নিজেদের পেট নীতিতে ব্যস্ত। এই 53 বছর যেভাবে সরকার চলেছে সে সেম ভাবে কোনো পরিবর্তনের আভাস নাই। আমাদেরকে একটা টুপি পরিয়েছিলা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই 53 দেশের প্রবাসী থেকে এই বিভিন্ন লোক। নুরুল হক আসলে বিকাশের টাকার লোভে প্রবাসীদেরকে ব্যবহার করেছেন। সেই লোভ থেকে আর কখনোই বের হতে পারেনি নুরু এবং রাশেদ গং। দুঃখের বিষয় যে আমরা যে উদ্দেশ্যে সংগঠন তৈরি করেছিলাম, সংগঠন কিছুদিনের মধ্যেই প্রমাণ করে এবং সংগঠনের নেতৃত্বে যারা ছিল তারা প্রমাণ করে যে এই সংগঠন আসলে তথাকথিত রাজনৈতিক ধারারই সংগঠন, যে আপনার আপোষ ভিত্তিক রাজনৈতিক ধারা সংগঠন। আমরা যেটা আদর্শ ভিত্তিক যে রাজনীতির যে প্ল্যানিং পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, সেই পরিকল্পনাটি ব্যাহত করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে যারা ছিল তাদের মধ্যে সততার লেকিন ছিল, খুবই অভাব ছিল। আমরা যেটা পরিলক্ষিত করি তাদের মধ্যে, এর প্রমাণ হিসেবে যদি বলি যে আপনার তারা প্রবাসীদেরকে টাকা কামানোর একটা উৎস হিসেবে ব্যবহার করেছে মাত্র। প্রবাসীদেরকে তারা সঠিকভাবে সম্মান দিতে ব্যর্থ হয়েছে এবং সততা দেখাতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমরা তাদের থেকে দূরত্ব তৈরি হয়ে যায়। প্রবাসীদেরকে বোকা বানিয়ে আনা এসব টাকার ভাগাভাগি নিয়ে মাঝে মধ্যে নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়িয়েছেন প্রতারক চক্র। বাংলাদেশের এই ছাত্র অধিকার পরিষদ এই সংগঠনের প্রথম চুরির দায়ে অভিযুক্ত হয় নুরুল হক নূর। পুরা সংগঠন জানে নানক আশিকুর আমাদের সহযোগিতা বুকে গুলি লাগছিল, তার জন্য 2 লাখ সামথিং টাকা দিছিল। সেই টাকা প্যাকেটে মুড়ায় নুরুল হকের হাতে দিছিলাম, তাকে বিশ্বাস করে যে সে আমাদের মধ্যে মনে হয় সবচেয়ে সৎ মানুষ। সেই মৃত্যু সজ্জায় আশিকুর রহমান, তার সেই 2 লাখ টাকা পরের দিন এসে বলতেছে আমি তো টাকাটা হারাই ফেলছি। বিকাশের ব্যবসায় সবচেয়ে বেশি খেতে গিয়েছিল তারেক রহমান, যে কারণে প্রবাসীরা তার প্রতারণার বিষয়টি বুঝতে খুব সময় নেয়নি। যদিও প্রবাসীদের সাথে ঠান্ডা মাথায় খেলতে থাকে নুরু এবং রাশেদ, শেষ পর্যন্ত তারাও তারেকের মতো প্রবাসীদের সাথে প্রতারণা করে। প্রবাসীদের সামনে নুরুর আসল চেহারা বেরিয়ে আসে ভিভি নির্বাচিত হবার পর। পাতানো নির্বাচনে ভিভি নির্বাচিত হয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর প্রবাসীরা প্রথম বুঝতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে নুরুর দ্বন্দ্ব ছিল ব্যক্তিগত স্বার্থের। নুরু আসলে আগেও আওয়ামী লীগ ছিল, এখনো আওয়ামী লীগই আছে। আসলে
আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিষয়টি খুবই পরিষ্কার। ওই সময়ের প্রেক্ষাপটে নুরুকে ভিপি নির্বাচিত না করলে সরকারকে কারো কিছু করার ছিল না। সরকার চাইলে 14 এবং 18 নির্বাচনের মতো যে কাউকে ভিপি নির্বাচিত করতে পারত, কিন্তু নুরুর আসল পরিচয় জানার পর শেখ হাসিনা কোনো বিতর্কে না গিয়ে বরং নুরুকে ভিপি নির্বাচিত করে। অথচ ওই নির্বাচনে নুরু ছাড়া তার পরিষদের একজনকেও নির্বাচিত করা হয়নি, কিন্তু নুরুর তাতে কোনো আক্ষেপ ছিল না। আমার একটা ইচ্ছা ছিল তাকে মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করাটা, কিন্তু আমি হচ্ছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে, সেটা বিঘ্ন ঘটবে কিনা এই জন্য আমি যাইনি। আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি। আমি একটু আপনাকে সালাম করতে চাই। গণভবনে নুরুর সাথে তার সহকর্মীরা যারা ওই দিন গণভবনে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, তাদের সকলকে বাসে নিয়ে গেলেও নুরুকে নিয়ে যাওয়া হয় আলাদা একটি গাড়িতে। সেই গাড়িতেই নুরুকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনের নেতাদের চিন্তা বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে মিশতে হবে, যে কারণে গণভবন থেকে ফেরার পরপরই নুরুর সহযোদ্ধারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছিল। তিনি গতকাল যে বক্তব্যটা দিয়েছেন তার ইতিপূর্বে বক্তব্য প্রদান এবং গতকাল গণভবনের বক্তব্য সেটির সঙ্গে ওই বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গিয়েছে। নুরু জন্মগতভাবে আওয়ামী লীগ, তার পুরাতন ফেসবুক পেজটিতে তার আওয়ামী প্রীতির প্রমাণ এখনও বিদ্যমান। সূত্র জানায় নুরুর প্রথম ফেসবুক পেজটিতে নিয়ন্ত্রণ হারানোর কারণে 2018 সালের আগের করা পোস্টগুলো সে ডিলিট করতে পারছে না। ওই পেজের পোস্টগুলোতে নুরুর ছাত্রলীগের সাথে ঘনিষ্ঠতার পরিষ্কার প্রমাণ রয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। ভিপি নির্বাচনে বিজয়ী হবার পর জাহাঙ্গীর কবির নানকের মধ্যস্থতায় নুরুর সাথে ছাত্রলীগের সেই দ্বন্দ্ব মিটে যায়। ওই দিনের পর থেকে নানকের বাসায় নিয়মিত যাতায়াত শুরু করে নুরু, আর নুরুর সাথে দূরত্ব শুরু হয় কোটা সংস্কার আন্দোলনের সহযোদ্ধাদের। এরপর প্রবাসীরা ধীরে ধীরে নুরুর ব্যাপারে সাবধান হতে থাকেন। নিজেদের মধ্যকার মেসেঞ্জার গ্রুপগুলোতে নুরুর জাহাঙ্গীর কবির নানকের সাথে ঘনিষ্ঠতার বিষয়টি জানাজানি হলে শুরু হয় গণহারে দলত্যাগ। এরপরেও যারা দলের ভেতরে থেকে নুরুর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের কাউকে দল থেকে বহিষ্কার, আবার কাউকে আওয়ামী লীগের সহায়তায় পাঠানো হয়েছে জেলে। হাসানুল মামুনের সাথে আমাদের একটা মিটিং হয়েছিল। তো ওই মিটিং এ উনি উইটনেস, উনি বলতেছে যে নূর নিজে গিয়ে টাকা আনছে জাহাঙ্গীর কবির নানকের বাসা থেকে আন্দোলনের সময়, কিন্তু এদের না আছে মান সম্মান, এদেরকে জুতা দেওয়া বাইরে কোনো কিছু হবে না। হাসিনার সাথে গণভবনে সাক্ষাতের পর রক্ত গরম করা বক্তব্য দিলেও নুরুর উপর আর কোনো হামলা হয়নি। এমনকি আওয়ামী লীগের সাথে মিলেমিশে শুরু হয় তদবির বাণিজ্য। বিএনপি জামাতের লোকজন যখন ঘরে ঘুমাতে পারত না, তখন নুরু আওয়ামী লীগ নেতাদের নারী সাপ্লাই দেওয়া রেনু বেগম নামে এক নারীর সাথে মিলে সরকারি টেন্ডার ভাগাভাগির কাজ করেছেন। ওই যে আমি একটা কাজ চাইছিলাম, বুঝছেন, ওই যে 13 কোটি টাকার। এখন ওই কাজটা আমার এক আন্টির ঠিকা, ওই মানে উনি জয়েন্ট ভেঞ্চারে একজনের দিয়ে দেওয়াই ছিল। এখন ওই কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়। এরপরে ওই সময় হাসিনা সরকার নুরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, কারণ আওয়ামী লীগ জানতো নুরু তাদেরই লোক। ভিপি হবার পর সরকার বিরোধী আর কোনো চূড়ান্ত আন্দোলনে নুরু যুক্ত হয়নি। মোদি বিরোধী আন্দোলন থেকে জুলাই আন্দোলন পর্যন্ত নুরুর ভূমিকা ছিল রহস্যজনক। এই যে মোদি বিরোধী আন্দোলন, নূরে মোদি বিরোধী আন্দোলন ফালাইতে হচ্ছে বাটপা চলে আসছে উমরা করার জন্য। তো ওই দিন তো আমাদের ওরে যখন হচ্ছে আন্দোলন চলা অবস্থায় সে দেশ সাইডে দিছে, তো ওরে কিন্তু আমরা নজরদারিতে রাখছিলাম। আমাদের প্রবাসী সংগঠনের যারা হচ্ছে সিরিয়াসলি হচ্ছে হাসিনার পতনের আকাঙ্ক্ষা করতাম, আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু নূর হচ্ছে দোয়া খাইছিল। আপনার নূরে কিন্তু মুসাদের সাথে এটা একটা মিটিং করছে, আরেকটা মিটিং হচ্ছিল রয়ের সাথে একটা মিটিং হয়েছিল। আপনারা যদি করেন দুবাইয়ে একটা সম্ভবত একটা সাগরে ঘুরতে গিয়া একটা বোর্ডের ভিতরে ওরা রয়ের 12-13 এজেন্টের সাথে মিটিং করছে। আওয়ামী লীগের সাথে নুরুর সেই মাখামাখি এখনো চলছে। সূত্র জানিয়েছে জাহাঙ্গীর কবির নানকের সাথে নুরুর এখনো নিয়মিত যোগাযোগ রয়েছে। নানকের একসময় নারী সাপ্লাইকারী তহিদ আফ্রিদিকে ছাড়ানোর নির্দেশনা নুরুকে নানকই দিয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী তহিদ আফ্রিদিকে শেষ পর্যন্ত জেল মুক্ত করেছে নুরু। জাহাঙ্গীর কবির নানকের সাথে চলা চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী এখন প্রকাশ্যে নুরুর ছত্রছায়া থেকে আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে। এই ব্যক্তির নাম সুলাইমান সোহেল, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির একজন প্রভাবশালী নেতা, যিনি 2024 সালে ঢাকা 13 আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জুলাই আন্দোলনের সময় তার বন্ধু তেজগাঁ জোনের ডিসি আজিমকে সাথে নিয়ে অত্র অঞ্চলে একচটিয়া তাণ্ডব চালায় সুলাইমান সোহেল। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা থাকার পরেও আগের মতোই দাপট নিয়ে এলাকায় চলাফেরা করছেন। এমনকি সে তার বাসা কিংবা ফোন নাম্বার কিছুই পরিবর্তন করেনি, কারণ তাকে রক্ষার দায়িত্ব পালন করছেন নুরুল হক নুরু। সুলাইমান সোহেলের ঘনিষ্ঠ দুই সহযোগী আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুর রহিম সুলতান ওরফে বায়েজিদ এবং শীর্ষ সন্ত্রাসী শিহাবুল হোসেন স্বয়নও এখন বুক ফুলিয়ে চলছে। এমনকি মাঝে মধ্যে সরকার উৎখাতের পরিকল্পনা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচার করারও সাহস দেখাচ্ছে। দ্রুতই রাস্তায় নামতে হবে, অনেক কাজ আছে, কোনো ছাড় হইব না ইনশাল্লাহ, কোনো প্রকার কোনো ছাড় নেই, কারো কোনো ছাড় দিব না ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
শয়নের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলা থেকে শুরু করে ডজন খানেক মামলা রয়েছে, তারপরেও পুলিশ নাকি তাকে খুঁজে পাচ্ছে না। নুরুর ঘনিষ্ঠ আরেকজনের অবস্থা আরো ভয়াবহ। সুলাইমান সোহেলের দ্বিতীয় হাতিয়ার শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিম সুলতান বাইজিদ জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের হয়ে হত্যা এবং খুনের দায়িত্ব পালন করত। বাইজিদের মূল পেশা ডাকাতি। মানিকগঞ্জে 168 ভরি সোনা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিলেন এই বাইজিদ। এছাড়া মিরপুরে ডাকাতি করতে গিয়ে বাইজিদ র্যাবের হাতে ধরা পড়ে, কিন্তু বাইজিদকে ধরার অপরাধে উল্টো র্যাবের কোম্পানি কমান্ডার আক্তারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নানা ধরনের দুঃসাহসিক অপরাধের কারণে বাইজিদ নানক এবং কামালদের এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে পরবর্তীতে তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির পদ দেয়। যেই পদ দিতে আসাদুজ্জামান খান কামাল বাইজিদের জন্য বিশেষ চিঠি দিয়েছিলেন। এছাড়া পৃথক আরেকটি ডাকাতির মামলায় জেলে থাকাকালীন জাহাঙ্গীর কবির নানক তাকে 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক বানায়। আসাদুজ্জামান খান কামাল এবং জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত সহযোগী সুলাইমান হক সোহেল, শয়ন এবং বাইজিদ তিনজনই এখন নুরুর ঘনিষ্ঠ সহযোগী। তিনজনের বাড়ি পটুয়াখালী হওয়াতে তাদের নুরুর সাথে সম্পর্কটা আরো জমে উঠেছে। এমনকি রাগ ঢাক না রেখে মাঝে মধ্যে নুরুর সাথে সেলফিতেও আবদ্ধ হচ্ছেন নানক কামালের চিহ্নিত এসব সন্ত্রাসীরা। দিলে চমকে যাওয়ার মতো আরো তথ্য হলো হাদি হত্যার মাস্টার মাইন্ডের একজন উজ্জ্বলের সাথে রয়েছে বাইজিদ এবং শয়নের ঘনিষ্ঠতা। অনেকেই মনে করছেন হাদি হত্যার সাথে এই তিনজনেরই সম্পৃক্ততা আছে। সারা দেশে আওয়ামী লীগের পলাতক সন্ত্রাসীরা এখন নুরুর প্রধান হাতিয়ার। নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে পটুয়াখালীর গলাচিপায় নুরু প্রকাশ্যে ঘোষণা দিয়েই আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ করে যাচ্ছে। নুরু যে বৈঠকে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন, ওই বৈঠকের পরপরই গলাচিপাতে প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল শুরু হয়। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নূর সাহেব। যেই নূর সাহেব বিগত 16 বছর বিভিন্ন সময় কুচকির নিচে অবস্থান করতেন এবং খোঁজ নিয়ে জানা যায় ওই কুচকিগুলো ছিল জামাত শিবিরের কুচকি। এর চেয়ে ভদ্র ভাষা আর তার জন্য ব্যবহার করার উপায় নেই, এজন্য যে মানুষটা তার জীবনটা রক্ষা করতে পেরেছে জামাত শিবিরের অবদানের কারণে, যে মানুষটি বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের ভোটের কারণে, এবং যে মানুষটা বিগত দিনে বিভিন্ন সময়ে আক্রান্তের শিকার হয়েছে। আর তখন এই যে দুই উরুর মাঝখানে তাকে বিভিন্ন ছবিতে দেখবেন, ওই উরুগুলো জামাত শিবিরের উরু ঢাল হিসেবে ব্যবহার করে এই নূর সাহেবকে উদ্ধার করা হয়েছিল। এজন্যই শেরে বাংলার একটি কথিত কথা আছে, যার আপনি উপকার করবেন তাকে বাঁশ ক্রয় করার জন্য টাকা দিয়ে দিবেন, যাতে করে আপনার পিছন দিয়ে সে আপনাকে বাঁশ ঢুকিয়ে সহযোগিতা করতে পারে। আজকের এই বাংলাদেশের রাজনীতিতে নুরুল হক নূর সাহেবদের এবং তার সাথে আরো যারা গং সাহেবরা রয়েছেন তাদের এই রাজনৈতিক উত্থানটা ঘটিয়েছে শুধুমাত্র বিভিন্ন সময়ে জুলুম নির্যাতন যখন হয়েছে সেই সময়ে জামাত শিবির তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উদ্ধার করেছে। এই ভদ্রলোক বিভিন্ন ক্যারেক্টারে বড় হয়েছে। শিবিরের ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে, কিন্তু যখন শেখ হাসিনা ডাক দিলেন সাথে সাথে শেখ হাসিনাকে গিয়ে মায়ের প্রতিচ্ছবি তিনি দেখতে পেলেন। আমি ব্যক্তিগতভাবে নুরুল হক নূর সাহেবের বিভিন্ন জুলুম নির্যাতন অত্যাচার তার উপরে যা হয়েছে সব নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষে বহু বক্তব্য দিয়েছি। তখন আমার কনসেপ্ট একটাই ছিল যে আমাদের বাংলাদেশের যারা যুবক তরুণ রয়েছে তাদেরকে রাজনীতিতে উত্থান হওয়া উচিত এবং নীতি আদর্শ নিয়ে তাদেরকে বেড়ে উঠতে সাহায্য করা উচিত। আমি সেই সেন্স থেকে বিলিভ করতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা মানুষরা নিশ্চয়ই অন্ততপক্ষে সমাজের অন্য সব বস্তাপচা রাজনীতিবিদদের মতো আচরণ করবে না, তাদের কাছে জাতি প্রত্যাশিত ভালো কিছু পাবে। এবং তখন অনেক মানুষ, যেমন আমি তখন বিএনপির হয়ে কাজ করেছি, বিএনপি করেছি, তখনও আমার বিএনপির বহু সিনিয়র নেতাদের বাধার সম্মুখীন হয়েছিলাম এই ভিপি নুরুল হক নূরের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে। মাঝে মাঝে এই নূর সাহেবরা প্রায় বক্তব্য দিতেন বাংলাদেশের বিএনপি বলতে কিছু নেই, এই দল ক্ষমতায় আসার কিছু নেই, তারেক রহমানের নেতৃত্ব মানে না, 300 আসনে তারাই প্রার্থী দিবে আর সবাইকে ওনাদের আন্ডারে আসতে হবে। রাশেদ সাহেবের সাথে তো আমার টক শোতে ঝগড়াই লেগে গেল একদিন। তারা এখন চারটে দলটার তো করুণ পরিণতি ঘটিয়েছে, আর একটা দলের মহাসচিব হয়ে সেই দল থেকে আর একটা দলে গিয়ে সিগারেটের এমপি পর্যন্ত হতে পারে নাই রাশেদ। এখন চাটাচাটির একটাই উপায়, সেটা হচ্ছে সারাদিন জামাত শিবির। গালি দাও, মন্দ বলো, জুলাইয়ের বিপ্লবকে ধারণ না করে উল্টো যদি তাদেরকে গালিগালাজ করা যায়, এটাই এখন তাদের পেশা এবং নেশায় রূপান্তরিত হয়েছে। সেই নূর সাহেব আজকের আবার নতুন করে জাতির কাছে বললেন যে জামাত শিবির বাড়াবাড়ি করলে তাদেরকে আজীবন গুপ্ত হিসাবে রেখে দেওয়া হবে। আপনি জামাত ইসলামকে গুপ্ত হিসেবে রেখে দেওয়ার কে? জামাত ইসলামী কি আপনাদের মতো হারিয়ে যাওয়া কোনো দালাল, আপনাদের মতো পাঁচাটা কোনো ব্যক্তিত্ব যে কোনো একটা মন্ত্রিত্ব কিংবা কোনো একটা পদ পজিশনের জন্য জামাত শিবির কারো কাছে ছোট হতে গিয়েছে? জামাত তো সেই দল নূর সাহেব, যেই দল 11 জন জাতীয় বীর যারা জেলের মধ্য থেকে কেউ ফাঁসির কাস্টে ঝুলে হত্যার শিকার হয়েছে, কেউ জেলের ভিতরেই তাদেরকে জুলুম করে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। এই জামাত শিবির তো সেই দল যেই দলটাকে 5ই আগস্টের পূর্বে শেখ হাসিনা নিজে বাংলাদেশে আর কোনো দল নিষিদ্ধ না করে এই দলটাকে নিষিদ্ধ করে তারপরে একচ্ছত্রভাবে ক্ষমতায় থাকতে চেয়ে থাকতে না পেরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই হচ্ছে
জামাত শিবির, তাদেরকে তো কেউ হারাতে পারে না। তাদের কোনো ইতিহাসের ডায়েরিতে আপনাদের মতো কোনো দালাল তো নেই। তাদের ডায়েরিগুলো একেবারে সমৃদ্ধ। যারা দেশপ্রেমিক, যারা মানবতা প্রেমী, যারা যেটা বলেছে সেজন্য প্রয়োজনে জীবন গিয়েছে, ওই জীবনটাকেই তারা তুচ্ছ তাচ্ছিল্য করে তারপরেও তাদের সততা ন্যায় নিষ্ঠাকে বাঁচিয়ে রেখেছে। নূর সাহেব এখন একটু পগার হয়েছে। এই মন্ত্রিত্ব, এই এমপিত্ব আসলে লম্বা সময়ের জার্নি না। আপনি আমি একসাথে, আমরা মনে আছে নিশ্চয়ই ঢাকাতে জামাত শিবিরের যে প্রোগ্রাম মহাসমাবেশ, সেখানে বক্তব্য রেখেছেন, আমিও বক্তব্য রেখেছি। এই বড় বড় সভা সমাবেশগুলো আপনাদের উত্থানের কেন্দ্র ছিল। তখন যতগুলো বিষয়ের উপরে বক্তব্য দিয়েছিলেন, একটা বিষয় কি আপনার ডায়েরিতে এখন আছে? পিআর পদ্ধতি নিয়ে আলোচনা আছে, উচ্চকক্ষ নিয়ে আলোচনা আছে, বিচার বিভাগ আলাদা করা নিয়ে আলোচনা আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দলীয় প্রধানের সাথে আছে, প্রেসিডেন্টের সাথে ভারসাম্য আছে, বাংলাদেশের সংস্কার নিয়ে বিন্দুমাত্র কোনো কিছু আছে? গণভোট নিয়ে আছে? নেই। তাহলে কি আছে? আপনাদেরকে সাবজেক্ট ধরিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র জামাত শিবিরকে গালিগালাজ করেই আপনাদের মন্ত্রিত্ব চালাতে হবে। দুঃখ হয় আপনাদের মতো নেতাদের চেহারা দেখলে, দুঃখ হয় এজন্য যে আপনাদেরকে এখন শুধুমাত্র মন্ত্রিত্ব এমপিত্ব বাঁচিয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র এই জামাত শিবিরকে গালি দিয়ে। যে কাজটি আওয়ামী লীগের সময় বিভিন্ন জনকে করতে হয়েছে, তখন আপনারা আওয়ামী বিরোধিতা করেছিলেন এই একই কারণ দেখিয়ে। আজকে সেই কাজটা আপনি করছেন। আপনি হুঙ্কার দিচ্ছেন যে গুপ্ত বানানোর ব্যবস্থা করা হবে, তার মানে আপনি জুলুম নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়ে তারপরে কিছু একটা করতে চান। নূর সাহেব, এটা বাংলাদেশ, এটা 24 পরবর্তী বাংলাদেশ। আপনার বিভিন্ন সময় জুলুম নির্যাতন হওয়া, নিপীড়িত হওয়া, সেই সকল সময়ে যে সকল মানুষ আপনাকে ভালোবেসেছে, সেটা একটা আদর্শিক কারণে ভালোবেসেছে। আদর্শ যতদিন থাকবে ততদিন আপনাদের পাশে মানুষ থাকতো। আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন, আপনাদের পাশে আর মানুষ থাকবে না। এখন এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসেবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে মাইনকার চিপায়। এর মধ্যে ফাইসা গেল আমাদের নুরুল হক নূর, ভিপি নূর, যাকে আপনারা বিকাশ নূর নামে চিনেন, বর্তমান শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ওনার একটা নিউজ আজকে ভাইরাল, কিন্তু এই খবরটা আমরা অনেক আগে একবার দেখছিলাম, আমি একটা ভিডিও বানাইছিলাম যে উনি ইসরায়েলের মুসলমান নেতা সাফাদির সাথে কাতারে মিটিং করতেছে। এটা তখন উঠছিল কথা, এটা নিয়ে তখন তাদের যে দলীয় প্রধান ছিল, আহ্বায়ক কিবরিয়া সাহেবের ছেলে রেজা কিবরিয়া, তখন তাকে জিজ্ঞেস করছিল তুমি নাকি তার কাছ থেকে $4 কোটি নিলে, $4 কোটি নিছো, টাকা কি করছো? সে বলে কোনো উত্তর দেয় নাই। এটা তখন হলে চাপা পড়ে গেছিল। নতুন করে গতকালকে এটা আবার মানে পাবলিকলি আসছে। কে করছেন? ফিলিস্তিনি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন, উনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন এই নূর ইসলাম নূর ইসরায়েলের সাথে সম্পর্ক করে ফিলিস্তিনিদের বিপক্ষে, ইসরায়েলের পক্ষে সে কথা বলতেছে। সে 3টা মিটিং করছে, একটা কাতার, একটা দুবাই, একটা ভারতে। এটা আপনারা বিশ্বাস করেন না করেন, আমার কাছে প্রমাণ আছে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলতেছেন, এবং একটা ভিডিও ভাইরাল হয়েছে। সে কি কথা বলছে সেটা একটু দেখো। কতবার বৈঠক হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন সাফাদি। দুবাইয়ের সিটি সেন্টারে স্টারবাকস কফি শপে গত 28 ডিসেম্বর বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত 3 ঘন্টা ব্যাপী বৈঠক হয় নূর এবং সাফাদির। Mu'tasam Mall in Starbucks coffee shop. It was around 3 p.m. in December 28th. Around 3 hours, we finished the meeting. We agreed to meet again. এই পর্যন্ত সাফাদি সাহেব বললেন আমি 28শে ডিসেম্বর 2025 তার সাথে দেখা করছি এবং 3 ঘন্টা তার সাথে বসছি। এরপর দেখেন কি বলে। নিজেকে বাংলাদেশের জনপ্রিয় নেতা হিসেবে উপস্থাপন করেন। জাতীয় নির্বাচনে জিততে আন্তর্জাতিক সমর্থনের জন্য নূর সাহায্য চান সাফাদির কাছে। Noor asked for my support in campaign, international campaign for him for the next election. নূর তার কাছে সাহায্য চায়, সে যে ইলেকশনে দাঁড়াবে ফেব্রুয়ারি মাসে, তাকে সাহায্য করার জন্য। তার কাছে যাচ্ছে সাফাদির কাছে। সাফাদিকে মুসাদের এজেন্ট। মুসাদ কি চিন্তা করছে? এরকম আরো অনেক কথাবার্তা আছে এখানে। সে এমন কথাও এখানে বলছে, আমি শুনাই। বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতিও দেন নুরুল হক নূর। তার মতে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের প্রচারণায় বিশ্বাস করে, সেখানে নূরের সঙ্গে কাজ করতে ইচ্ছুক হন তিনি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তিটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া এবং মতামতটা, আপনারা কি বলতে চান। নুরুল হক নূরকে নিয়ে আসলে বলার আর কিছুই নেই, কি বলবো বুঝে উঠতে পারতেছি না। এই মানুষটিকে নিয়ে নতুন করে বলতে আর চাচ্ছি না কিছু, শুধুমাত্র এতটুকুই বলতে চাই যে দিন শেষে জনগণের কাতার থেকে যারাই সরে আসে তারাই তাদের অস্তিত্ব ধরে রাখতে পারে না, একসময় বিলীন হয়ে যায় স্রোতের টানে পড়ে।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নুরুল হক নূরের অবস্থা হয়তোবা সেরকমই হবে। যদি সে ক্ষমতা লোভী না হয়ে ক্ষমতার লোভে পড়ে সে যদি এরকম কাজ না করতো, জনগণের কাতারে থেকে যদি আগের মতো রাজনীতি করত, তাহলে অন্তত মানুষ তাকে ভালোবাসতো, মানুষের ভালোবাসা পেত, মানুষের মনে সে জায়গা করে নিত। কিন্তু বড়ই আফসোস, নুরুল হক নূর ক্ষমতার লোভে পদ পদবীর আশায় সে জনগণের কাতার থেকে সরে গিয়েছে, যুক্ত হয়েছে নানা ধরনের দুর্নীতি অপকর্মের সঙ্গে। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন থেকে যেগুলো জানতে পেরেছি সেরকমই মনে হয়েছে। সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদন প্রকাশের পরে তার প্রতিবেদনটি নিয়ে আপনাদের অভিব্যক্তিটা কি সেটি অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ থাকবে।